তো আমরা পড়তেছিলাম কম্পিউটার নেটওয়ার্কিং এর আরেকটা সুবিধা, ডাটাবেস ম্যানেজমেন্ট। কম্পিউটার নেটওয়ার্কের ফলে কোনো প্রতিষ্ঠান সকল ডাটা সার্ভারে জমা থাকার কারণে কেন্দ্রীয়ভাবে সেগুলো ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ বা ব্যাকআপ রাখা প্রভৃতি কাজ করা সহজ হয়। অর্থাৎ আমরা আমাদের ডাটাকে ম্যানেজ করতে পারি ডাটাবেসে। এটা এটাও কম্পিউটার নেটওয়ার্কিং এর কারণেই সম্ভব হয়েছে। অব্যাহত কাজ। দূরে বসেও নেটওয়ার্কের মাধ্যমে অফিসের কাজ করা সম্ভব হয়। এই যে আমরা রিমোট রিমোট কাজ করতেছি, রিমোট জব বলি, এটাও নেটওয়ার্কিং এর ফলেই হয়েছে। ফলে দূরে বা কাছে অব্যাহত বা নিরবচ্ছিন্নভাবে কাজ করা যায়। নিরাপত্তা, তারবিহীন কম্পিউটার নেটওয়ার্কিং এর সুবিধা। তারবিহীন বা ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং এর সুবিধাসমূহ হলো স্থানান্তর করার সুবিধা। মোবাইল ব্যবহারকারীরা সহজেই এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারে। এর ফলে তাদের নেটওয়ার্ক যুক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয় না। স্বাচ্ছন্দ্যে নেটওয়ার্কে যুক্ত হওয়ার ফলে তাদের কর্মক্ষমতা বেড়ে যায়। সহজ ও দ্রুত ইনস্টলেশন। তারবিহীন বা ওয়্যারলেস নেটওয়ার্ক সহজে ইনস্টল করা যায়। এখানে কেবল ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইনস্টলেশন করেই আমরা কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারবো। এছাড়া অ্যাক্সেস পয়েন্ট কিংবা রাউটার কোনো কেন্দ্রীয় স্থানে স্থাপন করা হলেই নেটওয়ার্ক সেটআপ শেষ, কেবলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না। তো ওয়্যারলেস নেটওয়ার্কের সুবিধাগুলো আমরা জানলাম যে তার তার দেওয়া ঝামেলা নাই, খুব সহজে আমরা নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারি। নেটওয়ার্কের প্রসার হয়, ওয়্যারলেস হওয়ার কারণে নেটওয়ার্কের প্রসার হয়। তার দিয়ে যুক্ত করা যায় না এমন স্থানেও তারবিহীন নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্ককে বিস্তৃত করা সম্ভব হয়। যেমন কোনো ক্যাফেতে এরকম নেটওয়ার্ক সেট আপ করা থাকলে ক্রেতারা এসে যে কোনো সময় তাদের ডিভাইসকে যুক্ত করতে পারে, তারপর তারা ইন্টারনেট ব্যবহার করতে পারে। অধিক নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। তারবিহীন নেটওয়ার্কিংয়ের ফ্লেক্সিবিলিটি রয়েছে। আমরা জানি অনেকগুলো তারকে ম্যানেজ করা মেসি হয়ে যায় ব্যাপারটা, মানে ফ্লেক্সিবল না। তো ওয়্যারলেস নেটওয়ার্কটা হচ্ছে ফ্লেক্সিবল। তারবিহীন নেটওয়ার্কের নমনীয়তা বেশি এবং একে সহজেই বিভিন্ন পরিবেশে ব্যবহার করা সম্ভব হয়। কম ব্যয়। তারবিহীন হওয়ায় খরচও কম। তার হলে খরচ বেশি, আলাদা করে তার কিনতে হবে। তারবিহীন নেটওয়ার্কের ক্ষেত্রে প্রারম্ভিক বিনিয়োগ একটু বেশি হলেও, অর্থাৎ শুরুতেই ইনভেস্টমেন্ট বেশি হবে। ওয়্যারলেস যেহেতু জিনিসটা একটু দাম হবে, কিন্তু অন্যান্য খরচ নেই বললেই চলে। তারবিহীন নেটওয়ার্কিংয়ে কেবলিংয়ে ঠিক রাখার মতো কোনো সংরক্ষণ ব্যয় নেই। নতুন কোনো স্থানে নেটওয়ার্ক নিয়ে যাওয়ার জন্য বাড়তি কোনো ব্যয় নেই। পরিবর্তনযোগ্যতা। পরিবর্তনযোগ্যতা হলো তারবিহীন নেটওয়ার্ককে সহজে পরিবর্তন বা বিস্তৃত করা যায়, মানে আমরা আরও এর প্রসার করতে পারি। এজন্য বাড়তি কম্পিউটারগুলোতে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার যোগ করা কিংবা বাড়তি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা রাউটার যোগ করাই যথেষ্ট। তো এর জন্য আমরা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা রাউটার যোগ করাই যথেষ্ট। এছাড়া আমরা সহজে ওয়্যারলেস নেটওয়ার্কের কনফিগারেশন পরিবর্তন করতে পারি। ওয়্যারলেস নেটওয়ার্ককে তারযুক্ত নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত করা যায়। তারবিহীন নেটওয়ার্কিংয়ের জন্য ব্লুটুথ আই 802.15 নং ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এটা একটা মডেলের নাম। এইসব স্ট্যান্ডার্ড ব্যবহারকারী বিভিন্ন ডিভাইস ক্রমেই সহজলভ্য হয়ে উঠছে। ব্লুটুথ আই 802 এটা ব্লুটুথ ইজ স্ট্যান্ডার্ড শর্ট রেঞ্জ লো পাওয়ার। আমাদের মোবাইলে যে ব্লুটুথ রয়েছে এটাও একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, কিন্তু এটা লো পাওয়ার কমিউনিকেশন তৈরি করে। এর মাধ্যমে আমরা ভিডিও, অডিও, টেক্সট ফাইল শেয়ার করতে পারি। এই ডিভাইসের সহজলভ্যতার কারণে ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমাদের যে রাউটার রয়েছে তার পাওয়ার কিন্তু আমাদের ব্লুটুথের চেয়ে অনেক বেশি। কম্পিউটার নেটওয়ার্ক প্রয়োগের বর্ণনা। কম্পিউটার নেটওয়ার্কটাকে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। মানে এর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় করতে পারি। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংগঠিত হলে নিম্নলিখিত অপারেশনগুলো সম্পন্ন করা যায়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একাধিক কম্পিউটার পরস্পরের সাথে তথ্য শেয়ার করতে পারে, যেটা আমরা সবাই জানি। হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারে। প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, নিরাপত্তা বিধান করা যায়। সিস্টেমের বিশ্বস্ততা ও পারফরমেন্স বৃদ্ধি পায়। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার বিস্তৃতি আরও বিশাল আকার। বর্তমান সমাজের এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে কম্পিউটার কিংবা কম্পিউটার নেটওয়ার্কের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নেই।
যেহেতু এর বিস্তৃতি ব্যক্তি থেকে দেশ মহাদেশ পেরিয়ে উপগ্রহ গ্রহ ছড়িয়ে মহাকাশে বর্তমানে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে। আমরা জানি বর্তমানে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করেও আমরা এর ব্যবহারকে আরও সহজ ও দ্রুততর করা হচ্ছে। অবাধ তথ্য প্রবাহের যুগে নেটওয়ার্কের বাস্তব প্রয়োগ নিয়ে নিম্নে আলোচনা করা হলো। ব্যবসা ক্ষেত্রে কীভাবে নেটওয়ার্ক ব্যবহৃত হয়। বর্তমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে উল্লেখযোগ্য কম্পিউটার পাওয়া যায়। উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানের উৎপাদন, কোনো প্রোডাক্ট যদি তারা উৎপাদন করতে চায়, প্রোডাক্টকে মজুত নিয়ন্ত্রণ, কতটুকু প্রোডাক্ট গোদামে মজুত আছে তা নিয়ন্ত্রণ করা, অ্যাকাউন্টস বা হিসাব ইত্যাদি। প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা কম্পিউটার রয়েছে এবং তা একটি অন্যটির থেকে আলাদাভাবে কাজ করে, অর্থাৎ কোনো নেটওয়ার্কের আওতায় নেই। কিন্তু এই অবস্থায় কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় যে তারা একটি কম্পিউটারের সাথে অন্যটি সংযোগ করে দেবে, তাহলে তাদের বিভিন্ন তথ্য রিসার্চ শেয়ারিং করার কাজটা খুব দ্রুততর হবে এবং এতে যে কোনো সেকশন হতে আরেকটি সেকশন যে কোনো তথ্য সংগ্রহ সরবরাহ করতে পারবে। অর্থাৎ আমাদের একটি প্রতিষ্ঠানে অনেকগুলো কম্পিউটার রয়েছে, এখন আমরা যদি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার থেকে তথ্য শেয়ার করতে চাই, আমরা যেটা নেটওয়ার্ক তৈরি করে দিই, তাহলে আমরা খুব সহজে অপর কম্পিউটারের রিসোর্সগুলোকে শেয়ার করতে পারবো। পেনড্রাইভ দিয়ে করা যাবে, কিন্তু বারবার পেনড্রাইভ দিয়ে কপি পেস্ট করা ঝামেলাজনক। কিন্তু আমরা যদি একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারি, যে তারা সেখান থেকে ডিরেক্টরি থেকে তাদের প্রয়োজনীয় রিসোর্সটা সংগ্রহ করতে পারে। এতে সকল সেকশন একটি প্রিন্টারের মাধ্যমে হ্যান্ড কপি করতে পারবে, কারণ কয়েকটি প্রিন্টারের দামে ও গতির তুলনায় একটি নেটওয়ার্ক প্রিন্টারের গতি, দাম ও মেনটেন্যান্স খরচ অনেক কম হবে। নেটওয়ার্কের আওতায় তারা একটি স্ক্যানার কিংবা একটি সিডি রাইটার দ্বারাই তাদের সকলের চাহিদা মেটাতে সক্ষম হবে এবং কর্তৃপক্ষ তাদের মজুদের পরিমাণ, উৎপাদন, অ্যাকাউন্ট সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকতে পারে। বাসাবাড়ি কিছুদিন আগেও বিভিন্ন বাসাবাড়িতে অর্থাৎ হোম ইউজার বা ওয়ার্ড প্রসেসিং এবং গেমস খেলার জন্য কম্পিউটার বেশি ব্যবহার হতো। সেখানে বর্তমানে চিত্রটা ভিন্ন। এর কারণ হলো ইন্টারনেটের ব্যবহার। তো ইন্টারনেট এক ধরনের নেটওয়ার্ক, এটা খুবই বড় নেটওয়ার্ক। বর্তমানে অধিকাংশ হোম ইউজাররাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে থাকে। ইন্টারনেটে হোম ইউজাররা নিম্নলিখিত কাজগুলো করে থাকে, যাতে অ্যাক্সেস টু রিমোট ইনফরমেশন, অর্থাৎ রিমোট মানে দূরবর্তী কিছুকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। রিমোট ইনফরমেশনে আর্টস, ব্যবসা, গভর্নমেন্ট, স্বাস্থ্য, ইতিহাস, শখ, বিজ্ঞান, খেলাধুলা, ভ্রমণ সহ আরও অনেক কিছুর তথ্য পাওয়া যায়। বর্তমানে সব দৈনিক পত্রিকায় অনলাইনে পড়া যায়। পার্সন টু পার্সন কমিউনিকেশনের মাধ্যমে মানুষ পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের বন্ধু আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রক্ষা ছাড়াও ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রম অনায়াসে সম্পন্ন করছে। নিম্নে নেটওয়ার্কের আরও কিছু প্রয়োগক্ষেত্র আলোচনা করো। নেটওয়ার্কের আরও প্রয়োগক্ষেত্র হলো স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় মানে হলো অটোমেটিক অফিস ও কারখানা ব্যবস্থাপনা। অটোমেটেড অফিস ও কারখানা, এমন একটা অফিস বা কারখানা যেটা অটোমেটেড। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এমন একটা কম্পিউটার, একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে, এখানে একটা সেন্ট্রাল সার্ভার থাকে, সে কী করে তার রিসোর্সগুলো অন্যান্য কম্পিউটারের মধ্যে শেয়ার করে দেয়, এটাকে বলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। এখানে একটা ডেফিনেশন আসে, হোয়াট ইজ এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম? এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। ডিস্ট্রিবিউটেড কম্পিউটার হলো একটা ইন্টারকানেক্টেড কম্পিউটার, মানে একটা নেটওয়ার্কের মতোই, দ্যাটস ওয়ার্ক টুগেদার অ্যাচিভ এ কমন গোল, মানে তাদের প্রত্যেকের গোল থাকে একটা, অ্যাচিভ এ কমন গোল। এবার রয়েছে অগ্নি নির্বাপন ও নিরাপত্তা বিভাগ। ইলেকট্রনিক ইমেল, ইলেকট্রনিক বুলেটিন বোর্ড, দূরবর্তী বা রিমোট প্রোগ্রাম ও ডাটাবেস অ্যাক্সেস, রেলওয়ে বা বিমান রিজার্ভ সিস্টেম, এগুলো সবগুলোই কিন্তু নেটওয়ার্কিংয়েরই প্রয়োগক্ষেত্র। পিসি সংযোগ, কোনো একটা পিসিকে সংযোগ করা, রিসোর্স শেয়ারিং, এগুলোও নেটওয়ার্কিংয়ের প্রয়োগক্ষেত্র। ইনফরমেশনকে ম্যানেজমেন্ট করা, টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং, এগুলো নেটওয়ার্কিংয়ের কারণে সম্ভব হচ্ছে। ফাইল স্থানান্তর, ফ্যাক্স টেলেক্স সার্ভিস। তো এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত কথা বলে নিই। এখানে বলা হয়েছে স্বয়ংক্রিয় অফিস বলতে উপাত্ত প্রক্রিয়াকরণ। অটোমেটিক অফিস বলতে আমরা কি বুঝি আসলে? অটোমেটিক বা স্বয়ংক্রিয় অফিস বলতে বুঝি উপাত্তকে প্রক্রিয়াকরণ ও স্থানান্তর করা। কোনো একটা উপাত্তকে আমরা প্রক্রিয়াকরণ করতে পারি কম্পিউটারের মাধ্যমে এবং সেটাকে স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা। ওয়ার্ড প্রসেসিং করা, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি আমরা, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ভয়েস মেলের মাধ্যমে আমাদের রিসোর্সগুলোকে শেয়ার করা, ইলেকট্রনিক মেল, টেলেক্স, ফ্যাক্স, ইলেকট্রনিক কনফারেন্স, উপাত্ত প্রদর্শন, ফাইল শেয়ারিং ইত্যাদি সুবিধা সংবলিত অফিসকে বোঝানো হয়েছে, মানে এগুলো হচ্ছে একটা অটোমেটেড অফিস বলতে পারি আমরা। স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন ব্যবহারকারীর নিকট উপাত্ত তথ্য প্রেরণ, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পদ অংশীদারিত্বকরণ
ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। তাছাড়া আজকাল নেটওয়ার্কের মাধ্যমে কণ্ঠস্বর সংরক্ষণ ও তা অন্য স্থানে প্রেরণ করা হয়। এটি ভয়েস মেল নামে পরিচিত। আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু ভয়েস মেসেজ দিয়ে থাকি, এগুলো নেটওয়ার্কিংয়ের ক্ষেত্র। ইন্টারনেট পুরাটাই হচ্ছে একটা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্র, প্রয়োগ ক্ষেত্র। স্বয়ংক্রিয় অফিসের নেই, স্বয়ংক্রিয় কারখানায় নেটওয়ার্কের সাহায্যে বিভিন্ন অংশের উৎপাদন, মজুত মালের পরিমাণ, উৎপাদন ব্যয় ইত্যাদি কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সমগ্র কার্যাবলী কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা যায়। তাছাড়া কোনো স্বয়ংক্রিয় কারখানায় বিভিন্ন স্থানে স্থাপিত যন্ত্রপাতিসমূহকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য নেটওয়ার্ক ব্যবহৃত হয়। ইলেকট্রনিক মেইল বা ইমেইল, এবার আসি ইলেকট্রনিক মেইল, যেটা আমরা সবাই জানি ইলেকট্রনিক মেইল কী কাজে করে। সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তার সাথে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক মেইল। এর সাহায্যে বিশ্বের যে কোনো স্থানে ইলেকট্রনিক মেইল প্রেরণ করা যায়। ইলেকট্রনিক মেইল ব্যবস্থা প্রকৃতপক্ষে উপাত্ত যোগাযোগ ও ওয়ার্ড প্রসেসিংয়ের সমন্বয়ে গঠিত। তো আমরা মেইলটা পাঠাই ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে। ওখানে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার রয়েছে যেখানে আমাদের লেটারগুলোকে আমরা মডিফাই করতে পারি। মেইল ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে সহজে ফাইল আদান প্রদান, অন্যের নিকট ইলেকট্রনিক বার্তা প্রেরণ করা যায় এবং বার্তা ব্যবস্থাপনা, ছাপানো ও তল্লাশি করা যায়। ইমেল প্রেরণের ক্ষেত্রে বার্তাকে প্রথমে কম্পোজ করতে হয় এবং তারপর নেটওয়ার্কের মাধ্যমে প্রাপকের কম্পিউটারে পাঠাতে হয়। ইন্টারনেটের সাহায্যে বিশ্বব্যাপী ইমেল প্রেরণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে স্থাপিত সার্ভারের সাহায্য নেওয়া হয়। সার্ভারগুলি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত গ্রাহকগণ স্থানীয় কালের মাধ্যমে সকল সার্ভার ইন্টারনেটের সাহায্যে বিশ্বব্যাপী ইমেল প্রেরণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানগুলোতে একটি স্থাপিত সার্ভার রয়েছে। সার্ভারগুলো আসলে একটি বড় কম্পিউটার, যা 24 ঘন্টা চলতে থাকে, আমাদেরকে সার্ভিস দিতে থাকে। যেমন আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি এগুলো একটা নির্দিষ্ট সার্ভারে রান হয় বিদায় আমরা 24 ঘন্টা যে কোনো সময় আমাদের ওয়েবসাইটগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। সাধারণ গ্রাহকগণ স্থানীয় কলের মাধ্যমে ওই সকল সার্ভারের সাথে যুক্ত হয়ে অন্য সার্ভারের বার্তা প্রেরণ করতে পারে। স্থানীয় সার্ভারগুলোতে দিনের এক সময়ে ওই বার্তাকে গন্তব্য সার্ভারে প্রেরণ করে সেখান থেকে ঠিকানায় বার্তা চলে যায়। ইমেল পদ্ধতিতে অতি দ্রুত গতিতে প্রাপকের নিকট বার্তা প্রেরণ করা যায়। বর্তমানে ইমেলের সাহায্যে ডিজিটালাইজড ভয়েস, স্থির চিত্র, এমনকি টিভি ও ভিডিও ইমেজ ইত্যাদি প্রেরণ করা সম্ভব হচ্ছে। ইলেকট্রনিক বুলেটিন বোর্ডের নেটওয়ার্কিংয়ের প্রয়োগ ক্ষেত্র কি? সাধারণত বুলেটিন বোর্ড বিভিন্ন ধরনের বার্তা, কার্টুন, বুলেটিন বোর্ড আমরা এখানে সার্চ করি বুলেটিন বোর্ড। তো বুলেটিন বোর্ড হলো একটা নোটিশ বোর্ডের মতো। তো ইলেকট্রনিক বুলেটিন বোর্ড রয়েছে যেখানে আমাদের কার্টুন, বিজ্ঞাপন ইত্যাদি সংরক্ষিত থাকে। নেটওয়ার্কের সাহায্যে ইলেকট্রনিক বুলেটিন বোর্ড কম্পিউটারের সঙ্গে স্থাপন করে এই সকল বার্তা পাঠ করা যায় এবং অন্যান্যদের সাথে ব্যবহারের জন্য ইলেকট্রনিক বুলেটিন বোর্ড কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়। দূরবর্তী ডাটাবেস সংযোগ, অ্যাক্সেস টু রিমোট ডাটাবেস। নেটওয়ার্ক প্রয়োগের একটি বড় ক্ষেত্র হলো দূরবর্তী ডাটাবেসের সঙ্গে সংযোগ স্থাপন করা। দূরবর্তী ডাটাবেসের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে যে কোনো স্থান থেকে অতি সহজে উড়োজাহাজ, রেলগাড়ি, হোটেল, রেস্টুরেন্ট বা থিয়েটারের অগ্রিম টিকিট তাৎক্ষণিকভাবে রিজার্ভ করা যায়। এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে ওই সকল অফিসে আন্তর্জাতিক নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ব্যবহার করা হয়। আচ্ছা, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, তো এখানেও নেটওয়ার্কিংয়ের কাজ রয়েছে। নেটওয়ার্কের সাহায্যে ব্যাংকের অর্থ স্থানান্তর পদ্ধতিকে ইলেকট্রনিক মানি ট্রান্সফার বলা হয়। তো এটা একটা নেটওয়ার্ক ব্যবহার করে আমরা পাঠাচ্ছি। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে এ পদ্ধতি ব্যবহার করে হিসাব নম্বরে অর্থের পরিমাণের সমন্বয় সাধন করা হয়। এ পদ্ধতিতে ছোট আকারের ভিডিও প্রদর্শক ও প্রিন্টার সমেত বিশেষ ধরনের টার্মিনালকে নেটওয়ার্কের সাহায্যে ব্যাংকে প্রদত্ত ক্রেডিট কার্ড ঢুকিয়ে উপাত্ত ও নিরাপত্তা কোডের সাহায্যে লেনদেন সম্পন্ন করা যায়। উন্নত দেশগুলোতে বর্তমানে এ পদ্ধতি খুবই জনপ্রিয়তা ও নিরাপত্তার সাথে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশেও কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তি ইদানিং ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ডের সাহায্যে ব্যাংক অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করছে। আশা করা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আমাদের দেশের ক্রেডিট কার্ড পদ্ধতি তথা ইলেকট্রনিক উপায়ে অর্থ স্থানান্তর প্রচলন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইন্টারনেট বিনোদন বা এন্টারটেইনমেন্ট একটি বিশাল অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, কারণ বিনোদন নির্ভর সব কিছুই বর্তমান ইন্টারনেটে সহজলভ্য। চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিনের প্রসারতা, টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা পাওয়া যায় বা গ্রহণ করা হয় তাকে টেলিমেডিসিন বলে। ই গভর্নেন্স, ওয়াইফাই, রেলওয়ে টিকিটিং, ই ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিংয়ের প্রয়োগ রয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানবো, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিংয়ের বর্ণনা। এতক্ষণ যা ভাগ করলাম তা আসলে তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট বা সার্ভার অ্যান্ড
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট বা সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা মনে রাখেন, ক্লায়েন্ট ক্লায়েন্ট বা সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, এই দুটি মোড, অর্থাৎ ল্যান উক্ত দুটি মোডে কাজ করে। লোকাল এরিয়া নেটওয়ার্ক এই দুটি মোডে কাজ করে। ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এই দুটি মোডে ল্যান আসলে কাজ করে থাকে। নিম্নে তাদের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। ক্লায়েন্ট বা সার্ভার নেটওয়ার্কটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। ক্লায়েন্ট বা সার্ভার নেটওয়ার্ক কি, বিস্তারিত আলোচনা শুরুতে আমাদের জানা উচিত ক্লায়েন্ট সার্ভারটা কি। আসলে ক্লায়েন্ট এবং সার্ভারটা কি? সাধারণত আমরা যখন কোনো ডাটাকে রিসিভ করি বা গ্রহণ করি, তখন আমরা যা, অর্থাৎ কম্পিউটার থেকে ডাটা বা সার্ভিস গ্রহণ করি তাকে সার্ভার বলা হয়। অর্থাৎ মনে করেন আপনি facebook.com-এর ওয়েবসাইটে ভিজিট করলেন, আপনি একটা ইউজারের পোস্ট দেখতে পেলেন, তো এটা আসতেছে কোথা থেকে? ফেসবুকের সার্ভার থেকে। তো আমি বললাম যে সার্ভার একটা কম্পিউটার, একটা বড় নেটওয়ার্কের কম্পিউটার। তো আমরা যে ডাটাটা রিসিভ করতেছি সেটা ফেসবুকের সার্ভার থেকে গ্রহণ করতেছি। তাহলে ওই কম্পিউটারটা হলো আমার জন্য সার্ভার। যেহেতু আমরা তথ্য গ্রহণ করি বিদায় আমরা হলাম ক্লায়েন্ট বা ভোক্তা। আশা করি ক্লিয়ার। তাহলে ক্লায়েন্ট জিনিসটা কি? এটি নেটওয়ার্কভুক্ত একটি পিসি। আমার কম্পিউটারটা একটা ক্লায়েন্ট, একটি নেটওয়ার্কভুক্ত পিসি, যাকে ওয়ার্ক স্টেশনও বলা হয়। এখানে আমরা কাজ করে থাকি। যদি এটি একটি ল্যান সিস্টেমে 10টি কম্পিউটার থাকে, একটা লোকাল এরিয়া মানে লোকাল এরিয়া নেটওয়ার্কে ল্যান এরিয়াতে যদি ল্যান সিস্টেমে যদি 10টি কম্পিউটার থাকে, তাহলে তার একটিকে সার্ভার এবং 9টিকে ক্লায়েন্ট হিসেবে কনফিগার করে নেটওয়ার্ক ডিজাইন করা হয়ে থাকে। একটি ল্যান এরিয়াতে যদি 10টা নেটওয়ার্ক থাকে, 10টা কম্পিউটার থাকে, তাহলে সেখানে একটা কম্পিউটারকে আমরা সার্ভার হিসেবে আর বাকি 9টাকে ক্লায়েন্ট হিসেবে কনফিগার করে নেটওয়ার্ক তৈরি করা হয়, ল্যান নেটওয়ার্ক তৈরি করা হয়। ক্লায়েন্ট পিসি নেটওয়ার্কে অবস্থিত সার্ভার বা অন্য কোনো ক্লায়েন্ট পিসি থেকে কেবলমাত্র সার্ভিস নিয়ে থাকে, কিন্তু কোনো সার্ভিস অফার করে না। তাহলে আমরা যে ক্লায়েন্ট পিসি আছে, আমরা facebook.com থেকে আমরা ফেসবুক হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট যেখানে আমরা পোস্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা তো এটা ব্যবহার করতেছি, এটা ফেসবুকের, তো আমরা ওখান থেকে সার্ভিস নিচ্ছি। আমরা পোস্ট দেখতে পারতেছি, পোস্ট শেয়ার করতে পারতেছি, আমরা তাদের ওয়েবসাইট থেকে সার্ভিস নিচ্ছি। আর ফেসবুক আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তাদের ওয়েবসাইট ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তাহলে এখানে ফেসবুক হচ্ছে সার্ভার, সার্ভার ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কী করে থাকে? ক্লায়েন্ট পিসি, ক্লায়েন্টের পিসি নেটওয়ার্কে অবস্থিত সার্ভার বা অন্য কোনো ক্লায়েন্ট পিসি থেকে কেবলমাত্র সার্ভিস নিয়ে থাকে, কিন্তু কোনো সার্ভিস অফার করে না। সার্ভার কি? সার্ভার ক্লায়েন্ট পিসি থেকে আগত যে কোনো অনুরোধে বা রিকোয়েস্টে সার্ভার কী করে? ক্লায়েন্ট পিসি, আমাদের যে ক্লায়েন্ট পিসি রয়েছে তা থেকে আমরা যে কোনো একটা কিছু দেখতে চাই, পোস্ট করতে চাই, কোনো একটা পোস্ট করতে চাই বা কোনো একটা কন্টেন্ট বা ভিডিও দেখতে চাই, তখন আমাদের ক্লায়েন্ট পিসি থেকে সার্ভার কম্পিউটারে একটা রিকোয়েস্ট যায়। আমাদের ক্লায়েন্ট পিসি থেকে, মনে করেন এটা হলো আমাদের ক্লায়েন্ট কম্পিউটার, এটা আমাদের ক্লায়েন্ট কম্পিউটার, আমি ড্রয়িং এত ভালো না। আর এটা হলো ধরেন এটা ক্লায়েন্ট কম্পিউটার আর এটা হলো সার্ভার। তো আমরা যখন সার্ভার থেকে কোনো ডাটাকে দেখতে চাই, তখন আমাদের ক্লায়েন্ট কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত ক্লায়েন্ট কম্পিউটার কী করে? একটা রিকোয়েস্ট করে, সার্ভার থেকে পিসি থেকে আগত যে কোনো অনুরোধে তাৎক্ষণিক সাড়া প্রদান করে। তো সার্ভারকে রিকোয়েস্ট করে সেই ডাটাটা দেখানোর জন্য। তো এর অনুসারে সার্ভার কী করে? একটা রেসপন্স রিটার্ন করে। সার্ভার ক্লায়েন্ট পিসি থেকে আগত যে কোনো অনুরোধে তাৎক্ষণিক সাড়া প্রদান করে এবং তদনুযায়ী সেবা প্রদান করে। তবে ডেডিকেটেড সার্ভার শুধু সার্ভারই কাজ করে, অর্থাৎ সে নিজেকে ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন হিসেবে প্রকাশ করে না। কিন্তু নন ডেডিকেটেড সার্ভার নিজেকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করে নিয়ে কাজ করে। এখানে বিষয়টা আমরা আরেকবার পড়ি। সার্ভার ক্লায়েন্ট পিসি থেকে আগত যে কোনো অনুরোধে তাৎক্ষণিক সাড়া প্রদান করে, অর্থাৎ আমরা যে কোনো রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে সার্ভার আমাদেরকে একটা রেসপন্স পাঠিয়ে দেয়, সাথে সাথে সাড়া প্রদান করে, তদনুযায়ী আমাদেরকে সেবা প্রদান করে। আমরা যখন facebook.com যখন লিখি আমরা ব্রাউজারে, তখন একটা রিকোয়েস্ট যাই ফেসবুকের সার্ভারে যে আমরা ফেসবুকে ভিজিট করতে চাচ্ছি, তখন আমাদেরকে facebook.com-এ রিডাইরেক্ট করে দেয়। তো তদনুযায়ী আমাদেরকে ফেসবুক সেবা প্রদান করে। তবে ডেডিকেটেড সার্ভার শুধু সার্ভারই কাজ করে, ক্লায়েন্টে কাজ করে না। ডেডিকেটেড সার্ভার যেগুলো রয়েছে সেগুলো কী করে? শুধু সার্ভারই কাজ করে, সে কখনো নিজেকে ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন হিসেবে প্রকাশ করে না। কিন্তু নন ডেডিকেটেড সার্ভার নিজেকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করতে পারে। তো এখানে একটা ব্যাপার আছে, কিছু সার্ভার রয়েছে যারা নিজেকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করে, রিকোয়েস্ট দেয়, আবার কিছু সার্ভার রয়েছে ডেডিকেটেড সার্ভার যারা শুধু সার্ভারেই কাজ করে, নিজেকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করে না। তো আমরা যখন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করি, সার্ভার এখানে আমাদেরকে রিডাইরেক্ট করে দেয়, রিকোয়েস্টটা আমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমাদেরকে সাড়া প্রদান করে। এবার আসি পিআর। পিআর জিনিসটা কি আমাদের একটু বুঝতে হবে। পিআর
পিয়ার শব্দের আবিধান হচ্ছে সমকক্ষ। পিয়ার সমকক্ষ, পিয়ার শব্দের মানে হলো সমকক্ষ। নেটওয়ার্কে এ ধরনের পিসি ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে, অর্থাৎ সবগুলো কম্পিউটার একই শ্রেণীর বা পরস্পরের সমকক্ষ বলে এগুলোকে অপরের সাথী বা পিয়ার বলা হয়। অর্থাৎ আমরা দেখছি যে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে ল্যান এরিয়া নেটওয়ার্কিংয়ে আমরা দেখছি একটা একটা কম্পিউটার সেখানে সার্ভারের ভূমিকা পালন করে। 10টা কম্পিউটার যদি থাকে, আমরা একটা কম্পিউটারকে সার্ভার হিসেবে বিবেচনা করব, বাকি 9টা কম্পিউটারকে আমরা ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করে নেটওয়ার্ককে ডিজাইন করব। কিন্তু পেয়ার নেটওয়ার্কিংয়ে কি হয়, পেয়ার নেটওয়ার্কিংয়ে প্রত্যেকটা কম্পিউটার থাকে সমকক্ষ। তো প্রত্যেকটা কম্পিউটারকে আমরা এখানে ক্লায়েন্ট ও সার্ভার হিসেবে বিবেচনা করি। তাহলে আমাদের যদি 3টা কম্পিউটার নিয়ে আমরা নেটওয়ার্ক ডিজাইন করি, পিয়ার নেটওয়ার্কিং ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কম্পিউটার এখানে ক্লায়েন্ট ও সার্ভার দুইটারই ভূমিকা সে পালন করবে। তো এটা হচ্ছে পিয়ার বা সমকক্ষ নেটওয়ার্কিং সিস্টেম। এ ধরনের পিসি ক্লায়েন্ট ও সার্ভার হিসাবে কম্পিউটারগুলো একই শ্রেণীর এবং বা পরস্পরের সমকক্ষ বলে ওইগুলোকে একে অপরের সাথী, তো সাথী বা পিয়ার বলা হয়। এ ধরনের এই ধরনের পিসি সার্ভারের সার্ভিসের জন্য অনুরোধ পাঠিয়ে থাকে এবং অন্য পিসি সার্ভিস চাইলে সেটি প্রদান করে। অর্থাৎ আমি যদি এখানে সার্ভিস চাই, প্রদান করবে, আবার এই পিসি যদি এর থেকে সার্ভিস চাই, সেইখান থেকে রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে এখানে আরও বিস্তারিত বলা হয়েছে। এই নেটওয়ার্ককে ওয়ার্ক স্টেশন ও সার্ভার উভয় কম্পিউটারে নিজস্ব সিপিইউ এবং মেমোরির সাহায্যে স্বয়ংসম্পূর্ণ কাজের সুযোগ রয়েছে। তো সার্ভার নেটওয়ার্ক, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিং ওয়ার্ক স্টেশন ও সার্ভার উভয় কম্পিউটারের নিজস্ব সিপিইউ, প্রত্যেকটা কম্পিউটারের নিজস্ব সিপিইউ থাকবে এবং মেমোরির সাথে স্বয়ংসম্পূর্ণ কাজের সুযোগ রয়েছে। এতে ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ক্লায়েন্ট কী করবে, তার ওয়ার্ক স্টেশনে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই ব্যবহার করে ফ্রন্ট এন্ড প্রোগ্রাম এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকে। এতে এক বা একাধিক ব্যাকএন্ড সার্ভার প্রোগ্রাম সঞ্চিত থাকে। তো সার্ভারের প্রোগ্রামটা আমরা দেখতে পারি না, জিইউআই হচ্ছে ফ্রন্ট এন্ড। ক্লায়েন্ট যখন সার্ভারকে কোনো কিছুর জন্য অনুরোধ করে, বা কিছুক্ষণ আগে আমরা দেখলাম কোনো কিছুর জন্য যদি ক্লায়েন্ট যদি অনুরোধ করে সার্ভারকে বা রিকোয়েস্ট পাঠায়, তখন নেটওয়ার্কে এক বা একাধিক সার্ভারে রক্ষিত ব্যাকএন্ড প্রোগ্রাম উক্ত ক্লায়েন্টকে সাড়া প্রদান করে। তো আমাদের একটা সার্ভার থাকে, সার্ভারের জন্য আমরা কি করে থাকি, সার্ভার কম্পিউটারের জন্য আমরা আলাদা প্রোগ্রাম করে থাকি, ব্যাকএন্ড প্রোগ্রাম, যার কাজ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী ফ্রন্ট এন্ড বা ক্লায়েন্টকে সাড়া প্রদান করা। ব্যাকএন্ডে প্রোগ্রাম বা কোড লেখা থাকে। তো সেই কোডগুলো কি করে, ক্লায়েন্ট কম্পিউটারকে প্রয়োজন অনুযায়ী সাড়া প্রদান করে। যখন কোনো ব্যবহারকারী কোনো কাস্টমারের সুনির্দিষ্ট রেকর্ড দেখতে চায়, তখন সার্ভার সফটওয়্যার উক্ত রেকর্ডকে খুঁজে বের করে। সার্ভারের জন্য আলাদা সফটওয়্যার থাকতে পারে, সার্ভার কম্পিউটারের জন্য সে তার ক্লায়েন্টের উক্ত রেকর্ডগুলোকে দেখতে পারে, কতজন ভিজিট করেছে, তাদের লগ ডিটেলস, ভিজিট টাইম স্ট্যাম্প, এগুলো দেখতে পারে। যখন কোনো ব্যবহারকারী কোনো কাস্টমারের সুনির্দিষ্ট রেকর্ড দেখতে চায়, আচ্ছা, এবং উক্ত রেকর্ডে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর কাছে প্রেরণ করে। এই নেটওয়ার্কিংয়ের মূল উদ্দেশ্য হলো ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট এবং ব্যাক এন্ড সার্ভারের মধ্যে অ্যাপ্লিকেশনের কম্পিউটিং ক্ষমতাকে ভাগাভাগি করে কাজে লাগানো। অর্থাৎ এতে প্রোগ্রামের অংশবিশেষ সার্ভারে এবং অংশবিশেষ ক্লায়েন্টের কম্পিউটারে সম্পাদিত হতে পারে। এতে ক্লায়েন্ট সার্ভারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্সসমূহ শেয়ার করতে পারে এবং সার্ভার ক্লায়েন্টকে জটিল কাজে সরাসরি সাহায্য করতে পারে। এই জন্য একে সার্ভার ক্লায়েন্ট বলা হয়। নিম্নে ক্লায়েন্ট সার্ভারের চিত্র দেওয়া হলো। তো এই ক্লায়েন্ট সার্ভারের চিত্রটা আমরা একটু গুগল থেকে দেখে নিই। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, তো এখানে একটা সার্ভার কম্পিউটার দেখতে পাচ্ছি আমরা, আর এটা হচ্ছে ক্লায়েন্ট। তো এখানে কেবল দেখাইছে, কেবল বা একটা ইন্টারনেট কানেকশন, ইন্টারনেটের মাধ্যমে আমরা সার্ভারের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। ক্লায়েন্ট কম্পিউটার যখন রিকোয়েস্ট পাঠায়, সার্ভার সেই অনুযায়ী ক্লায়েন্টকে রেজাল্ট দেখায়। এখানে আরও অনেক চিত্র দেওয়া আছে। এখানে আমরা দেখতেছি একটা সুইচ, যার মাধ্যমে অনেক কম্পিউটার কানেক্টেড রয়েছে, আর সুইচ সার্ভারের সাথে কানেক্টেড, আর সুইচের মাধ্যমে আমরা বিভিন্ন কম্পিউটারকে নেটওয়ার্কে কানেক্ট করছি। তো বিষয়টা খুবই সহজ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা দেখাই। সমকক্ষ, যেখানে প্রত্যেকটা নেটওয়ার্ক সমকক্ষ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেন্ট্রাল, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো এখানে একটা সার্ভার থাকে, প্রত্যেকটা ক্লায়েন্ট সেটা থেকে ডাটা অ্যাক্সেস করে, একটা কম্পিউটার এখানে সার্ভারের ভূমিকা পালন করে, আর বাকি সব ক্লায়েন্ট। কিন্তু
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কিংয়ে প্রত্যেকটা কম্পিউটার সমকক্ষ, তো তারা সবাই ক্লায়েন্ট এবং সার্ভারের ভূমিকা পালন করে। এটাকে বলা হয় পি টু পি আর্কিটেকচার, অর্থাৎ প্রত্যেকের সমকক্ষ বা সাথী নেটওয়ার্ক বলতে পারি। এ প্রকারের নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না বিদায় কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক থেকে কোনো শ্রেণীবিন্যাসও নেই। প্রতিটি পৃথক কম্পিউটার তার ডাটা নিরাপত্তা বিধান নিজেই দায়ী থাকে। এতে ব্যবহারকারী নির্ধারণ করে দেন তার কোনো ফাইল বা ডাটা নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার শেয়ার করতে পারবে। নিম্নে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের চিত্র দেওয়া হলো। আচ্ছা, ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী? এটা তো আমরা এখানেই দেখলাম, এই চিত্রের মাধ্যমে আমাদের পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পার্থক্য কী। তারপরে দেখি এখানে কিছু দেওয়া আছে। এই নেটওয়ার্কে যুক্ত সবগুলো কম্পিউটার একই শ্রেণীর। আমরা দেখতে পাচ্ছি, একটা চিত্র মনে রাখলে আমরা খুব সহজে নিজের মতো বানাই পার্থক্যটা লিখতে পারবো। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার একই শ্রেণীর বা সমকক্ষ বলে এগুলোকে একে অপরের সাথী বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। অন্যদিকে ক্লায়েন্ট সার্ভারে একটা কেন্দ্রীয় সেন্ট্রাল কম্পিউটার থাকে যাকে সার্ভার নামে বলে থাকি আমরা, সার্ভারের রোল প্লে করে। আর বাকি সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলি ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট কম্পিউটার। এই নেটওয়ার্কের কম্পিউটারগুলো, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কম্পিউটারগুলো সার্ভার ও ক্লায়েন্ট উভয়ের ভূমিকা পালন করে, যেটা আগেই বলা হয়েছে। তাই এতে আলাদা কোনো শক্তিশালী সার্ভারের প্রয়োজন হয় না, প্রত্যেকের রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারে, তাই আলাদা কোনো সার্ভারের প্রয়োজন নাই। আর এখানে এক বা একাধিক সার্ভার প্রয়োজন হয়। আমাদের এখানে একটা কম্পিউটার আছে, আমাদের সার্ভার আরেকটাও প্রয়োজন হতে পারে। আমাদের রিসোর্স যদি আমাদের স্টোরেজ কম হইতে পারে বা আমাদের এখানে আপডেট করা হতে পারে, প্রয়োজন হতে পারে, তো এখানে আমাদের আলাদা সার্ভারেরও প্রয়োজন হতে পারে। তাছাড়া ব্যাকএন্ড প্রোগ্রাম কোনো ক্লায়েন্টকে সাড়া প্রদান করে। তো সার্ভার কম্পিউটারের জন্য আমরা আলাদা করে প্রোগ্রাম কোড করে থাকি, আর ক্লায়েন্ট কম্পিউটারের জন্য আমরা আলাদা করে প্রোগ্রাম করে থাকি। আমরা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকি আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো যে ফ্রন্ট এন্ড কম্পিউটারের জন্য আমরা আলাদা কোড করে থাকি, সার্ভার কম্পিউটারের জন্য আলাদা কোড করে থাকি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ডিজাইন ও রক্ষণাবেক্ষণ সহজ। হ্যাঁ, পিয়ার টু পিয়ার ডিজাইনের রক্ষণাবেক্ষণ সহজ। এখানে প্রত্যেকটা কম্পিউটার তাদের আলাদা, প্রত্যেকটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে, সেজন্য এখানে রক্ষণাবেক্ষণটা সহজ। কিন্তু সার্ভার কম্পিউটারের মধ্যে একটা বড় কম্পিউটার লাগে, এখানে প্রত্যেকটা ইউজারের ডাটা আমাদেরকে মেনটেন করতে হয়। যেমন ফেসবুকের অনেক ইউজার রয়েছে, তো ফেসবুকের সার্ভারটা খুবই বিশাল একটা কম্পিউটার, ফেসবুকে অনেক বড় বড় ডাটা স্টোরেজ লাগে, আমাদের ডাটাগুলোকে তারা স্টোর করে রাখে। তো অবশ্যই ক্লায়েন্ট সার্ভার কম্পিউটার রক্ষণাবেক্ষণটা জটিল, কারণ এর ডিজাইনটাও জটিল। একটা সার্ভার থেকে প্রত্যেকটা কম্পিউটার, ডিজাইন জটিল না, একটা সার্ভার থেকে প্রত্যেকটা কম্পিউটার অ্যাক্সেস করতেছে, তো ডাটাগুলো রক্ষণাবেক্ষণ জটিল এবং খরচও বেশি। আর এখানে প্রত্যেকটা কম্পিউটারই, প্রত্যেকটা ক্লায়েন্ট কম্পিউটারই সার্ভার হিসেবে কাজ করতেছে, তাই এখানে খরচটাও কম। এতে অনেক কেন্দ্রীয় কম্পিউটারে তথ্য জমা থাকে না বলে তথ্য নিরাপত্তা, হ্যাঁ এখানে একটা ইস্যু হচ্ছে তথ্য নিরাপত্তা নাই। সার্ভার কম্পিউটার এখানে সে কী করে প্রত্যেকটা ক্লায়েন্টের ডাটাকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ডাটাবেস ম্যানেজ করে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন বা হ্যাশিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ডাটাকে তারা কী করে রাখে, এনক্রিপ্টেড বা সিকিউর রাখে সার্ভার কম্পিউটারের। যেমন ফেসবুক আমাদের প্রত্যেকটা ডাটাকে সিকিউরলি স্টোর করে রাখে, কিন্তু ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারের এখানে ডাটার নিরাপত্তা ঝুঁকি আছে। এখানে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয় সার্ভারে তথ্য জমা থাকে, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয় সার্ভারে যত জমা থাকে এবং অনুমোদিত ব্যবহারকারীর হাত থেকে তথ্যকে নিরাপদ থাকে। অর্থাৎ এখানে যারা অনুমোদিত আছে, যেমন facebook.com, কেউ যদি এখানে অনুমোদিত না হয় বা লগ ইন করা না থাকে, রেজিস্টার্ড কোনো ইউজার না হয়, রেজিস্টার্ড ইউজার ছাড়া কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না, তো এখানে রেজিস্টার্ড হতে হবে। কিন্তু ক্লায়েন্ট সার্ভার কম্পিউটারের ক্ষেত্রে P2P নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই ঝুঁকিটা রয়ে গেছে, এখানে সিকিউরিটি দুর্বল। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিংয়ের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি তো পার্থক্য বললাম, সুবিধা ও অসুবিধা সম্পর্কে আরও জানি। সার্ভারের রক্ষিত তথ্য বা ফাইলকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যায়। ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে আমরা সার্ভারের রক্ষিত তথ্যকে অ্যাডমিন বা যে ওনার ওয়েবসাইটের, সে কী করতে পারে, তার সার্ভারটাকে কেন্দ্রীয়ভাবে নিজে পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে, ইউজারদের ডাটাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তথ্য বা ফাইলগুলো একটি নির্দিষ্ট সার্ভারে সঞ্চিত থাকে, প্রত্যেকটা ইউজারের তথ্য, প্রত্যেকটা ক্লায়েন্টের তথ্য একটি নির্দিষ্ট সার্ভারে বা একটি ফাইলে সঞ্চিত থাকে, ফলে নিশ্চিতভাবে এদের খুঁজে বের করা যায়। ফেসবুকের প্রত্যেকটা ইউজারের ডাটা কিন্তু ফেসবুকের সার্ভারে ডাটাবেসে সেভ আছে। এতে তথ্য বা ফাইলের এমনকি পুরো নেটওয়ার্কের নিরাপত্তা একটি অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হয়। বললাম যে অ্যাডমিন থাকে, তো একটি অ্যাডমিনিস্ট্রেটর সেই সার্ভারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচিত, যার কাজ হলো নিরাপত্তার বিভিন্ন নীতি নির্ধারণ করা
এবং নেটওয়ার্কের আওতাধীন সকল ব্যবহারকারীকে সে রীতিনীতি মেনে চলতে বাধ্য করা। উদাহরণস্বরূপ উইন্ডোজ একটি সার্ভার নেটওয়ার্ককে এনটি উইন্ডোজ এনটি সার্ভার নেটওয়ার্ক বিবেচনা করা যায়। উইন্ডোজ এনটি সার্ভার সম্পর্কে আমারও আইডিয়া নাই, কিন্তু গুগল করতে তো পারি। উইন্ডোজ এনটি সার্ভার আমি জানি না বানান ঠিক আছে কিনা। উইন্ডোজ এনটি সার্ভার, তো উইন্ডোজ এনটি is a graphical operating system produced by Microsoft as a part of its Windows product line, the first version of which Windows NT. It is a Microsoft, তো উইন্ডোজ এনটি একটা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম, এটা মাইক্রোসফটের। তো এটাকে আমরা একটা সার্ভার হিসেবে বিবেচনা করতে পারি, সেটা বলা হচ্ছে সার্ভার নেটওয়ার্ক হিসেবে। যেহেতু এ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ তথ্য বা ফাইলগুলো একটি একক বা কয়েকটি সার্ভারে কেন্দ্রীভূত থাকে, তাই সহজে এগুলোকে নিয়মিত ব্যাকআপ করা যায়। তো আমরা দেখছি যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা ডাটা আমাদের একটা সার্ভারের নির্দিষ্ট ডাটাবেসে সবগুলো তথ্য কিন্তু জমা থাকে। তো সবগুলো যেহেতু নির্দিষ্ট ডাটাবেসে জমা থাকে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর চাইলেই তার ডাটাগুলোকে ব্যাকআপ করতে পারে, নির্দিষ্ট ব্যাকআপ করা যায়। এই নেটওয়ার্ক রিডান্ডেন্সি সিস্টেম থাকার ফলে যে কোনো সার্ভার তথ্য বা ফাইল সমূহকে যে কোনো কম্পিউটারে কপি করে রাখা যায়। তো এখানে রিডান্ডেন্সি বা কপি করার সিস্টেম আছে বিধায় আমরা আমাদের ডাটাগুলোকে যে কোনো কম্পিউটারে কপি করে রাখতে পারি। ফলে কোনো কারণবশত আসল তথ্য বা ফাইল যদি নষ্ট হয়ে যায়, ব্যাকআপ কপি থেকে প্রয়োজনে সে তথ্য উদ্ধার করতে পারি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অধিক শক্তিশালী। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় ক্লায়েন্ট সার্ভার অধিক শক্তিশালী এবং এটাই বেশি ব্যবহৃত হয়। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, বেশ শক্তিশালী নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এনটি সার্ভার ব্যবহার করা হয় বলে এটি অধিক সংখ্যক ব্যবহারকারী সমর্থন করে। আচ্ছা, অসুবিধাসমূহ, প্রত্যেকটা জিনিসের একটা সুবিধা আছে, তেমনি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং অসুবিধা রয়েছে। এর নেটওয়ার্ক ডিজাইন, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণ বেশ জটিল হলেও সিকিউরিটির দিক দিয়ে এটা শক্তিশালী, তাই এটা আমরা ব্যবহার করে থাকি। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের তুলনায় এর খরচ বেশি, যেহেতু সিকিউরিটি বেশি, এনক্রিপশন বেশি, তো এটা পি টু পি নেটওয়ার্কের তুলনায় খরচও বেশি। এই নেটওয়ার্কের ব্যবহৃত সার্ভারের জন্য উচ্চ গতির প্রসেসর চাই, কারণ অনেকগুলো কম্পিউটারকে আপনি রিসোর্স শেয়ার করতেছেন, তাহলে আপনার সার্ভার সেন্ট্রাল কম্পিউটারটা অবশ্যই উচ্চ গতি ক্ষমতা সম্পন্ন হতে হবে। তাই আমরা সার্ভারকে একটা উচ্চ গতি সম্পন্ন সুপার কম্পিউটার সুপার কম্পিউটার হিসেবে চিন্তা করতে পারি। উচ্চ গতির প্রসেসর, অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক এবং প্রচুর মেমোরির প্রয়োজন হয়। বর্তমান তো এসএসডির যুগ। এই নেটওয়ার্ক পরিচালনার জন্য দক্ষ জনবল প্রয়োজন। এই ধরনের নেটওয়ার্ককে পরিচালনার জন্য দক্ষ জনবল প্রয়োজন। ব্যাকএন্ড প্রোগ্রাম রান করা, অনেকগুলো কোড করা, তো ওগুলোর জন্য অবশ্যই একজন দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্কিং আরও গুরুত্বপূর্ণ প্রকারভেদ সম্পর্কে জানবো, সেগুলো হচ্ছে ল্যান সম্পর্কে তো আমরা জেনেছি। ল্যান ওয়ান সম্পর্কিত ধারণা, নেটওয়ার্কের কিছু প্রকারভেদ। ল্যান, এগুলো মনে রাখেন, ম্যান ওয়ান। তো ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এগুলো আমরা বিস্তারিত জানবো। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার জন্য, তার কম পরিসর জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারের বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ল্যান বলে। যেন আমরা যদি একটা প্রিন্টারের জন্য, আমাদের একটা অফিসের মধ্যে প্রিন্টারের জন্য নেটওয়ার্ক তৈরি করতে চাই, সেখানে আমরা ল্যান নেটওয়ার্ক ব্যবহার করে থাকি, বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেহেতু জায়গাটা কম পরিসরের, 1 কিলোমিটারের বা তার কম পরিসরের জায়গা হলে সেখানে আমরা ল্যানটা ব্যবহার করে থাকি। এছাড়া একটি বিল্ডিং বা পাশাপাশি অবস্থিত দুই তিনটি বিল্ডিংয়ের ডিভাইসগুলোর মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করলে তাকেও ল্যান বলা হয়। ল্যানের টপোলজি হলো স্টার বাস রিং টপোলজি। তো ল্যানের টপোলজি আছে কিছু, এগুলো হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, আমরা এগুলো জানা রাখি। ল্যানের টপোলজিগুলো হচ্ছে স্টার, বাস, রিং, ট্রি। তো এই 4টা টপোলজি আসলে নেটওয়ার্কে ব্যবহৃত হয়। আমরা আর সার্চ করতে পারি টপোলজি জিনিসটা আসলে কি, হোয়াট ইজ টপোলজি ইন নেটওয়ার্ক।
হোয়াট ইজ টপোলজি ইন নেটওয়ার্কিং? Network topology refers to an arrangement of different elements of nodes, links and device component. তো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা। কাকে অ্যারেঞ্জমেন্ট করা? ডিফারেন্স এলিমেন্টস অফ নোডস। তো কম্পিউটার নেটওয়ার্কিংয়ে যে বিভিন্ন ডিভাইস রয়েছে, সে ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস, লিঙ্কস, নোডস, এগুলোকে অ্যারেঞ্জমেন্ট বা শৃঙ্খল করা, অ্যারেঞ্জমেন্ট করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, তো এগুলোকে আমরা বলি নেটওয়ার্ক টপোলজি। তো এখানে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা, তো ল্যান নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত স্টার, বাস, ট্রি, রিং এগুলো ব্যবহার করে থাকি। ল্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সংযোগ তারযুক্ত বা তারবিহীন হতে পারে, অর্থাৎ ওয়্যারলেসও হতে পারে, ওয়াইডও হতে পারে। যখন তারবিহীন সংযোগ দেওয়া হয় তখন তাকে ডাব্লিউ ল্যান বলে, মানে ওয়্যারলেস ল্যান এরিয়া, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর যদি তারবিহীন হয় তখন আমরা তাকে ল্যান বলতে পারি শুধু। যদি যদি তার যুক্ত হয় তাহলে আমরা তাকে তারবিহীন হলে ডাব্লিউ ল্যান বলবো, তার যুক্ত হলে শুধু ল্যান বলতে পারি। এই ধরনের নেটওয়ার্ক ওয়্যারের মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। তো এখানে ওয়্যার হিসেবে লোকাল এরিয়ার ক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি। টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি ল্যান নেটওয়ার্কিংয়ে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করে থাকি। আমরা এখানে সার্চ করতে পারি টুইস্টেড পেয়ার কেবল, যদি জীবনে না দেখে থাকি টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, তো এখানে টুইস্টেড পেয়ার কেবল দেখতে অনেকটা এরকম। এখানে অনেকগুলো তার দেখতেছি আমরা। এখানে একটা জ্যাক থাকে, আর ভিতরে একটা জ্যাকে একটা আবরণ থাকে, প্লাস্টিক বা মোড়ানো একটা আবরণ থাকে, জ্যাকেট থাকে রক্ষা করার জন্য তারকে। ভিতরে আবার একটা শিল থাকে, ফয়েলের শিট থাকে, অ্যালুমিনিয়াম ফয়েল বা ব্রেডেড শিল থাকে। ভিতরে আবার ফয়েল শিল্ড, এর ভিতরে থাকে টুইস্টেড পেয়ার, অর্থাৎ প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার থাকে কিছু টুইস্টেড ভাবে। তো সেজন্য এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। আমাদের এত কিছু জানতে হবে না, আমরা এখন নেক্সট টপিকে যাই। এই ধরনের নেটওয়ার্ক ওয়্যার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। তারবিহীন মাধ্যম হিসেবে অনেক সময় রেডিও ওয়েভও ব্যবহৃত হয়। আর কেবল হিসেবে আমরা ব্যবহার করতে পারি টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। তাহলে আমরা এটা মনে রাখি, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এটা আর একটু বড় করে নিই, আর হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। এটি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, বড় কোনো অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি সাধারণত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, বড় কোনো অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ল্যান জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ল্যানটা হচ্ছে 1 কিলোমিটার বা 1 কিলোমিটার বা ছোটো পরিসরের যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা ল্যান নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি। ছোটো পরিসরের নেটওয়ার্কিং ডিজাইনের ক্ষেত্রে আমরা ল্যানকে ব্যবহার করে থাকি। এবার আসি মেট্রোপলিটন। তো মেট্রোপলিটন শব্দটা দিয়ে আমরা বুঝে গেছি যে এটা শহর। ম্যানের পুনরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস নিয়ে যেটি নেটওয়ার্ক গঠিত হয় তাকে ম্যান বলে। একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ডিজাইন করতে ম্যান নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। এটি ল্যান থেকে বড় এলাকা বিস্তৃত নেটওয়ার্ক, যা একটি শহরের বিভিন্ন ল্যানের সংযোগ হতে পারে। অর্থাৎ ম্যান নেটওয়ার্ক একটি শহরে অবস্থিত বিভিন্ন ল্যান নেটওয়ার্কের কানেকশনকেও আমরা ম্যান বলতে পারি। এক্ষেত্রে একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয় ব্যাকবোন হিসেবে। তো ম্যানের ক্ষেত্রে আমরা আসলে ফাইবার অপটিক কেবলটাকে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে থাকি। ম্যান নেটওয়ার্কিং ক্ষেত্রে আমরা ফাইবার অপটিক কেবলকে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে থাকি। এখানে অনেকগুলো ল্যান নেটওয়ার্ক যুক্ত হয়ে ম্যান হতে পারে। এই ক্ষেত্রে একাধিক ল্যানকে সংযুক্ত করার জন্য একাধিক যে ল্যান নেটওয়ার্ক আছে এদেরকে আমরা সংযুক্ত করার জন্য কি ব্যবহার করতে পারি? এদেরকে আমরা সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে এগুলো ব্যবহার করে থাকি। রাউটার, সুইচ, যেগুলো আমরা কিছুক্ষণ আগে গুগলে দেখছি, রাউটার, সুইচ, হাব,
ব্রিজ, গেটওয়ে ইত্যাদি ব্যবহৃত হয়। সাধারণত একটি শহরের কোনো ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা, অফিসের মধ্যে যোগাযোগের জন্য এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার হয়। এছাড়া এটি সামরিক ক্ষেত্রে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। ম্যান নেটওয়ার্কের টপোলজি হলো ট্রি এবং হাইব্রিড। তাহলে এটা মনে রাখতে হবে আমাদের। ম্যানের ক্ষেত্রে টপোলজি হলো ট্রি এবং হাইব্রিড টপোলজি। আর ল্যানের ক্ষেত্রে হলো ট্রি, স্টার, রিং, বাস। আচ্ছা, ম্যান নেটওয়ার্কের ডিভাইসগুলোর সঙ্গে তারযুক্ত তারযুক্ত বা তারবিহীন, প্রত্যেকটা নেটওয়ার্কের মতো এটাও তারযুক্ত বা তারবিহীন হতে পারে। যখন তারবিহীন সংযুক্ত হয় তখন তাকে আমরা ডাব্লিউ ম্যান বলি। এই ধরনের নেটওয়ার্কে ওয়্যার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তো এখানে এই জিনিসগুলো কমন, এগুলো মনে রাখেন। ল্যানের ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা কোয়াক্সিয়াল কেবল, তারপর ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর ওয়্যারলেস হিসেবে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। তো এই ধরনের কানেকশনগুলো নেটওয়ার্কের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ট্রান্সমিশন মাধ্যম হিসেবে বা মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এবার আসতেছি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে কম্পিউটার নেটওয়ার্ক কোনো বড় ভৌগোলিক বিস্তৃত জোড়ে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। মনে করেন বিভিন্ন দেশের সাথে যখন আমরা নেটওয়ার্ক কানেকশন করতে যাব, তখন যে নেটওয়ার্কটা করব তখন সেটা হচ্ছে ওয়াইন বা ওয়েন বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে পূর্ণরূপ। এই নেটওয়ার্কের সাহায্যে একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থাপনা স্থাপন করা হয়। সাধারণত বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত ল্যান বা ম্যান বা অন্য কোনো কম্পিউটারের ডিভাইসও এই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। এক্ষেত্রে একাধিক ল্যান বা ম্যানকে সংযুক্ত করার জন্য ফাইবার অপটিক কেবল ব্যাকবোন হিসেবে ব্যবহৃত হয় এবং নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে, রিপিটার এগুলো দেখতেছি প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস হিসেবে প্রত্যেকটা নেটওয়ার্কিং সাথে ব্যবহার হচ্ছে। ল্যান বা ম্যান নেটওয়ার্কের ওয়্যার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন মাধ্যম হিসেবে রেডিও, মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। তো এই জিনিসটা কমন। তো আমরা এটা প্রত্যেকটা, আমরা যখন পরীক্ষার খাতে বর্ণনা দিব, আমরা এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখতে পারি। পৃথিবীর সবচেয়ে বড় ওয়ানের উদাহরণ হলো ইন্টারনেট। তাহলে ইন্টারনেট হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ ইন্টারনেট হচ্ছে প্রত্যেকটা দেশের যে কম্পিউটারগুলো রয়েছে, সার্ভার রয়েছে, সেগুলোর সাথে আমরা যোগাযোগ করতেছি বিশ্বের যে কোনো জায়গায়। তাহলে ইন্টারনেট হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। ইন্টারনেট হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে এখানে দেওয়া হয়েছে ওয়ান নেটওয়ার্ক। এখানে একটা সার্ভার রয়েছে, সার্ভার কম্পিউটার, এখানে ক্লায়েন্ট সার্ভার, মানে এটা চলতে আছে, এটা চক্র আকারে, অনেক বড় নেটওয়ার্ক। ল্যান, ম্যান এবং ওয়ানের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কিংকে তাহলে আমরা জানলাম কি সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: ল্যান, ম্যান, ওয়ান। ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি আমরা জানলাম, লোকাল এরিয়ার সংক্ষেপকে ল্যান বলা হয়। একই বিল্ডিংয়ের মাঝামাঝি কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। একই বিল্ডিংয়ের মাঝামাঝি, লোকাল এরিয়া, কোনো একটা এলাকার মধ্যে বা কোনো একটা পাড়া বা মহল্লার মধ্যে যে নেটওয়ার্কটা গড়ে উঠবে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত স্টার, রিং বা ব্রডকাস্ট চ্যানেল মেথডে হয়ে থাকে, কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথডে হয়ে থাকে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে এখানে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড কেবল বা অপটিক্যাল কেবল, ফাইবার ব্যবহার করা হয়। বাজারে প্রচলিত তার ব্যবহার করে তৈরি করলে ল্যানের সর্বোচ্চ বিস্তৃতি 185 মিটার এবং একটি ল্যানে সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটি ল্যান নেটওয়ার্কে আমরা সর্বোচ্চ 4টি রিপিটার ব্যবহার করতে পারবো। আমরা এখানে রিপিটার দেখছিলাম, হোয়াট ইজ রিপিটার, আমরা যদি সার্চ করি হোয়াট ইজ রিপিটার, repeaters are defined networking device that used to amplify, কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম, amplify generate incoming signal
তো যে ইনকামিং সিগন্যালগুলো আছে সেগুলোকে অ্যাম্পলিফাই করতে রিপিটার ব্যবহার করা হয়। ইলেকট্রনিক ডিভাইস কমিউনিকেশন চ্যানেলস ইনক্রিজেস দ্য পাওয়ার অফ সিগন্যাল। তাহলে এটা আমাদের সিগন্যাল পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করে বা আমাদের সিগন্যাল পাওয়ারটাকে আরও ইনক্রিজ করে, যাতে আমরা আরও দূর থেকে আমরা কী করতে পারি, আমাদের নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারি। তো রিপিটারের কাজ হচ্ছে সেটা, আমাদের নেটওয়ার্ক সিগন্যালকে সে কী করবে, অ্যাম্পলিফাই করবে, যাতে দূর থেকে আমরা সেটাকে অ্যাম্পলিফাই করতে পারি। তো বাজারে প্রচলিত তার ব্যবহার করে আমরা তৈরি করলে ল্যানকে সর্বোচ্চ বিস্তৃত হবে 185 মিটার। ল্যানে যদি আমরা ব্যবহার করতে পারবো সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা যাবে। ল্যানে দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করতে পারে। ডাটা ট্রান্সমিশন স্পিড 10 Mbps থেকে 10 Gbps হতে পারে, 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত। একটি ল্যানে সর্বোচ্চ কতটি কম্পিউটার সংযোগ দেওয়া যাবে তার সীমাবদ্ধতা রয়েছে। এর বিস্তৃতি 100 মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে, তবে অবশ্যই 1 মাইলের মধ্যে সীমাবদ্ধ। ল্যান বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ খরচ ম্যান এবং ওয়ানের চেয়ে তুলনামূলকভাবে কম। ল্যানে অবস্থিত কম্পিউটার সমূহে তার বা তারবিহীন সংযোগ প্রদান করা হয়। প্রযুক্তিগত এটি i802.3 নামে পরিচিত। তো এটা একটা মডেলের নাম, আমরা এখানে সার্চ করতে পারি আই তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। আইই হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার স্ট্যান্ডার্ড ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো তারা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে, আইই একটা প্রতিষ্ঠান। তো এটা 802.3 নামে পরিচিত। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এর সংক্ষেপে ম্যান বলা হয়। একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এ পর্যন্ত নেটওয়ার্ক 50 থেকে 75 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো রাউটার, সুইচ, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ। ল্যানের থেকে ম্যানের নেটওয়ার্ক এরিয়া বড়। এর বিস্তৃতি 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ব্যবহার করা হয়। এর দূরত্ব সাধারণত কোনো শহরভিত্তিক হয়ে থাকে। আচ্ছা, তো ওয়াইড এরিয়া আবার আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সংক্ষেপে ওয়ান বলা হয়। দূরবর্তী ল্যান্ডসমূহকে নিয়ে গড়ে ওঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। সাধারণত দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে। এর প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ। ওয়েন একাধিক ল্যান্ডম্যান নেটওয়ার্ককে সংযুক্ত করে। এই নেটওয়ার্কিং সিস্টেম ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। বড় বড় দেশের ক্ষেত্রে যেমন ভারত, আমেরিকা ট্রান্সমিশন মিডিয়া হিসেবে স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। তাদের ডাটা ট্রান্সমিশন সাধারণত ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিশন সাধারণত 1200 বিপিএস থেকে 24 Mbps পর্যন্ত।